এমনকি আমি আপনার একটি বক্তব্যকেই আসলে উদ্ধৃতি করতে চাই। আপনি যেমনটি বলেছেন, নির্বাচন নিয়ে ৩টি সম্ভাবনা, ৩টি আতঙ্ক এবং একটি ত্রিমুখী সংঘর্ষ ধেয়ে আসছে। পুরো বিষয়টি আপনার কাছ থেকে বুঝতে চাই। এটা কবে বলেছিলাম এটা তো মনে নেই। এর কারণ হলো যে প্রতিদিনই তো বলি, প্রতিদিন তো লিখি। এবং এই রাজনীতিটা একটা পরিবর্তনশীল এবং প্রতিদিনই দেশীয় আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষাপটে রাজনীতির পরিবেশগুলো পরিবর্তন হয়। তো সেই দিক থেকে এখন যদি আপনি আজকের সমস্যা ধরেন, তাহলে এখন আর ত্রিমুখী সমস্যা নেই, এখন সমস্যাটা হয়ে গেছে চতুর্মুখী সমস্যা। আপনি যদি সায়েন্সের ছাত্রী হন তাহলে আপনি দেখবেন যে চতুর্ভুজ পড়েছেন, এবং চতুর্ভুজের প্রতিটি কোণের একটা মাপ আছে, ডিগ্রি আছে, 90 ডিগ্রি। তো এখন সেই যে আমাদের যে ক্ষমতার যে বলয়, এটা 4টে জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। ধরেন একটা পলিটিক্যাল কোণ আছে, পলিটিক্যাল কোণ, এখন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি, জামাত, এটা ধরেন একটা কোণ। আর একটা কোণ হলো ক্যান্টনমেন্ট, একটা কেন, এটা যে যাই বলুক না কেন সব থেকে এই কোণটা ছিল। আচ্ছা, ক্যান্টনমেন্টের পরে প্রধানমন্ত্রীর কার্যালয় একটা ক্ষমতার বলয়, আর একটা বলয় হলো সেক্রেটারিয়েট, আমলাতন্ত্র। এই 4টি বলয়, এবং এই 4টি বলয়ের সঙ্গে যে কানেকশনটা থাকে সেটা বাহুদ্বারা কানেকশন থাকে। আপনি এটাকে বিদ্যুতের যদি আপনি সঞ্চালন লাইন ধরেন, যে 4 জায়গাতে 4টি জেনারেটর চলছে ফুল ভলিউমে, এবং সেখানে সঞ্চালন লাইন দিয়ে এই জায়গাতে ডিস্ট্রিবিউশন হচ্ছে পাওয়ারটা, এবং এইভাবেই দেশটা চলছে। তো গত 10 মাস যাবৎ যে সঞ্চালন লাইনটা ছিল, যে বাহুগুলো ছিল, এই 4টে জায়গাতে সংযোগ স্থাপন করা। জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠকটা লন্ডনে হলো, এই বৈঠকের ফলে কি হলো, পুরো সঞ্চালন লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ বিএনপির সঙ্গে ধরুন ক্যান্টনমেন্টের একটা সম্পর্ক ছিল, এই সময়টাতে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার নতুন করে পুনঃস্থাপন করতে হবে। তারপরে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসের সঙ্গে বিএনপির যে সম্পর্কটা একটা টানাপোড়েন চলছিল, আগে ছিল না, এখন এটা নতুন একটা সম্পর্ক স্থাপন হয়েছে। জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক ছিল, এখন এটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই নতুন সম্পর্কের কারণে। এখন নতুন করে সেখানে আবার সঞ্চালন লাইন করতে হবে। ফলে কি হলো, আগের যে সমস্যাটা যেটা ত্রিমাত্রিক বলছিলাম, এটা এখন চতুর্মুখী মানে সমস্যা চলে আসছে। এবং এই সম্পর্কগুলো তৈরি করতে এবং আসলে দেশটা চলছে কিনা, তারপরে এই যে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বন্ধুত্ব হলো, এটার ফলাফলটা কি হবে, তারপরে জামাত এনসিপি আসলে শেষ পর্যন্ত কী করবে, তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অভিমান করে আলাদা হয়ে যাবে কিনা, তারপর শেষ আবার বিএনপির সঙ্গে যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা একটা ঐক্যবদ্ধ করেছিল, তারা বিএনপির সঙ্গে থাকবে না জামাতের সঙ্গে যাবে। এই টোটাল জিনিসগুলো বুঝতে আপনাকে আরও 2 থেকে 3 সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে। এবং এই 3 সপ্তাহ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য আমি মনে করি এটা মধুচন্দ্রিমা। এর কারণ হলো যে এই ঈদুল আজহার আগে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছিল, তাতে আজকে থেকেই ওনার জন্য পুরো বাংলাদেশে একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যেত, এবং আজকে থেকেই আপনার রাজপথ উত্তপ্ত সব দিক থেকে হতো। তো সেই দিক থেকে ইংল্যান্ডে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকের পরে ওনার জীবনে একটা স্বস্তির বসন্তের বাতাস এসেছে। এখন এই সময়ের মধ্যে যে ব্রিদিং টাইমটা ওনারা পাবেন এবং বিএনপি পাবেন, এই সম্পর্কটা যদি তারা রিবিল্ড করতে পারেন, সব কিছু করতে পারেন, তাহলে হয়তো সামনে যে সময়গুলো যে আসছে সেটা সবার জন্যই, সকল পক্ষের জন্য স্মুথ হবে। কিন্তু যদি এই সময়টিতে তারা হ্যান্ডেল করতে না পারেন, যেমন দেখা গেল আজকেই দেখলাম যে জনাব সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে যে ইঞ্জিনিয়ার এশরাক, যিনাকে বলা হয় জনতার মেয়র, তিনি আবার সেই ঘেরাও করেছেন ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিস, এবং সেখান থেকে তিনি আলটিমেট টাইম দিয়েছেন এবং আগের চেয়ে খুবই স্ট্রং, যে সব সার্ভিস বন্ধ, সমস্ত তালা বন্ধ থাকবে, শুধুমাত্র জরুরি কিছু সার্ভিস সেবা হবে, তাও তাদের মাধ্যমে। তো এটা মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনূসের রেজিমকে সরাসরি চ্যালেঞ্জ। এবং তিনি একথা একটা খোঁটা দিয়ে বলেছেন যে আমাকে যদি আমার এই বিষয়টা যদি আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আপনি যেখানে বৈঠক করেছেন সেখানে আপনি আবার কথা বলেন,
ইট মিনস যে ওখানে যে কথা হয়েছে, লন্ডনে যে গোপন কথা হয়েছে, সেই কথার মধ্যে এশরাক সাহেবের বিষয়টি এজেন্ডাতে ছিল না বা আলোচিত হয়নি যে কোনোভাবে, অথবা আলোচিত হয়েছে সেটা আসার পর এশরাক সাহেব দেখেননি। তো সব মিলিয়ে মানে ওখানে যে আলাপ আলোচনাটা হয়েছে লন্ডনে, সেই আলোচনা তো দুই নেতার মধ্যে, শীর্ষ নেতার মধ্যে একান্ত গোপনীয় আমরা ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে। এখন সেই বৈঠকের যে মারফতি দিক, এটা তো আমরা জানি না, কেউ বলেননি। তো এটা এই ধীরে ধীরে আগামী 15 দিনে প্রকাশ পাবে। বিকজ ওখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু এক্সপেকটেশন আছে। তিনি জনাব তারেক রহমান সাহেবের কাছে কিছু চেয়েছেন, দাবি করেছেন। আবার জনাব তারেক রহমান সাহেবও তারও কিছু দাবি তিনি উপস্থাপন করেছেন। ইটস নট অনলি ইলেকশন, কেননা ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারের প্রতি যে তারা নির্ভর করে থাকবেন, তো হাতে তো এখন অনেক সময়। তো এই সময়টার মধ্যে উভয় পক্ষেরই একটা সমঝোতার দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দরকার একটা পিসফুল এনভায়রনমেন্ট, অ্যাসুরড অ্যান্ড কনফার্ম বাই দ্য বিএনপি। আর বিএনপির জন্য যেটা দরকার যে একটা সুন্দর নির্বাচন হবে এবং এখানে কোনো রকম ভক্কি সক্কি যেটাকে বলা হয়, ফাঁকিবাজি, ছলচাতুরি কোনো কিছু হবে না। অ্যাডজেক্ট ইলেকশন হবে তারা যেভাবে চায়, এবং সেই ইলেকশনে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে। তারেক রহমান সাহেব বিজয়ের বেশে বাংলাদেশে চলে আসবেন। তো এই জিনিসটির ব্যাপারে তিনি কতগুলো হয়তো, বিএনপিতে একটা ম্যাচিউর দল, তার অনেক লোক আছে, অনেক জন আছে। তো তারা ওখানে, তো তারেক রহমান সাহেব একা যাননি, মানে তিনি এর জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক করেছেন, তার একটা গবেষণা টিম আছে, তার একটা এক্সিকিউটিভ বডি আছে, তার একটা অ্যাডভাইজারি কমিটি আছে। তো সবাই মিলে তাকে যে কথাগুলো বলেছেন, যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, সেই প্রস্তাবনাগুলো নিয়েই উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বলেছেন। আর ওইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে বাস্তবায়ন করেন তার উপর নির্ভর করবে যে আগামীতে যে 15 দিন বা 3 সপ্তাহ যে সময়, অর্থাৎ ফার্স্ট উইক অফ জুলাই, এর মধ্যে সরকারের ভাগ্যে কি আছে আর বিএনপির ভাগ্যে কি আছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের যে আলোচনাটা সামনে এলো বৈঠকের পরপরই, সেখানেও তো আমরা যদি কিন্তু দেখছি সরকারের তরফ থেকে যেমনটি বলা হয়েছে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে, আমি সোজা বাংলায় বলি, নির্বাচনের যে বিষয়টি, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এক চুল ছাড় দেননি। উনি প্রথম থেকে যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা হলে এটা হবে, এটা হলে হবে যদি কিন্তু, এবং তারেক রহমান সাহেবের সাথে ওনার যে বৈঠক, সেই বৈঠকেও তিনি সেই কথাই বলেছেন। আবার তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন, তিনি ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচন চাননি। তিনি যে কথাটা বলেছেন, তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাননি। আমি যতটুকু তার ভাষায় বুঝলাম সেটা হলো, ইউনূস সাহেব যে নির্বাচনটা করতে চাচ্ছেন এপ্রিল মাসে, এপ্রিলের প্রথমার্ধে, সেই সময় নির্বাচন করলে কি কি সমস্যা হবে, সেই সমস্যার কথা তিনি বলেছেন যে ওই সময় গরম থাকবে, আবহাওয়া বিরূপ থাকবে এবং পবিত্র মাহে রমজান থাকবে। ফলে এই সময়ের মধ্যে একটা নির্বাচন হতে পারে না। উনি শুধু ডিফিকাল্টিস কথা বলেছেন। তার প্রেক্ষিতে যে বিবৃতিটা আসছে জয়েন্টলি, যে ঠিক আছে মাঝামাঝি এটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে। তো এটা মানে যারা আমির খসরু মাহমুদ সাহেব বা খলিলুর রহমান সাহেব তারা বলেছেন, কিন্তু তারা তো মিটিংয়ে ছিলেন না। এবং এটা যে তারেক রহমান সাহেব ফেব্রুয়ারি মাসে নির্বাচন চেয়েছেন, নট লাইক দ্যাট, বা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন, এই কথা দুজনের হয়নি। ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে পারে, এটা তো জামায়াত ইসলামের একটা প্রস্তাব, এটা তো অন্য কেউ না। তো এই প্রস্তাবটা তারেক রহমান সাহেব এই ধরনের প্রস্তাব ফেব্রুয়ারি মাসে দিয়েছেন, আমি এরকম কোনো মানে ক্লু পুরো বৈঠকে পাইনি। আমার কাছে মনে হয়েছে উনি শুধুমাত্র বোঝাতে চেয়েছেন, উনি ওনার জায়গাতে ডিসেম্বরের নির্বাচনে আমার কাছে মনে হয় যে এখন উনি ওই জায়গাতেই আছেন। উনি শুধু বোঝাতে চেয়েছেন যে আপনি এপ্রিলে যে নির্বাচনটা দিতে চাচ্ছেন, দেয়ার ইজ এ হিউজ ডিফিকাল্টিস, ইট শুড নট বি, সেটা হওয়া উচিত নয়। তার প্রেক্ষিতে একটা মাঝামাঝি যেই জায়গাটা মিডিয়াতে এসেছে, সেটা বিএনপি এখনও অপোজ করেনি ফেব্রুয়ারি মাসে। বরং বাংলাদেশে যারা কথাবার্তা বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুর মধ্যে যদি কিন্তু, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে যদি কিন্তু করেছেন, এখন মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে যারা আছেন, তারাও এই যে ফেব্রুয়ারির যে বিষয়টা নিয়ে তারা আবেগ দেখাচ্ছে, মানে যাকে বলা হয় উচ্ছ্বাস দেখাচ্ছে, এটার মধ্যে যথেষ্ট যদি এবং কিন্তু আছে। এই হলো আমার বক্তব্য।